ফার্মেন্টেশন করে তো এইটা মেটাবলিজম হলেই অ্যাকচুয়ালি আমরা ইউটিলাইজ করতে পারবো আমাদের তিনটা মেজর ভলাটাইল ফ্যাটি এর মধ্যে একটা আছে এসিটেট সো হাউ ডাজ এসিটেট ইউটিলাইজড বাই দ্য অ্যানিমালস স্পাইরুভেট এসিটেট কনভার্ট হয় রাইট রেসপন্সিবল bacteria আছে cellulitic bacteria with some others majority কারণ যত ফাইবার বেশি তত অ্যাসিটিক অ্যাসিড বেশি সো আমরা ইন জেনারেল ধরতে পারি cellulitic bacteria energy source for rumen epithelium and muscle not utilized by the liver these are the key point acetate epithelium cell এবং মাসেলের এনার্জি সোর্স বাট এটা লিভারে যায় না লিভারে অ্যাবজর্ব হয় না So, কিভাবে acetate utilize হয় important precursor for de novo fatty acid synthesis একটু আগে বলেছিলাম যে milk fatty acid synthesis এ কাজ মানে ভাইটাল রোল প্লে করে এই de novo fatty acid এটা adipose and lactating mammary gland এ de novo fatty acid synthesis টা হয় রাইট কিছুটা acetate অবশ্যই মানে অক্সিডাইজ হয় via TCA cycle and therefore there will be some ATP produced and this process is dependent upon the energy balance. Energy balance generate carbon dioxide and water when in low energy balance and used for fatty acid synthesis when animals in high energy balance, right? So যদি অ্যানিমালটা স্টারভেশনে থাকে ইনটেক কম হয় তখন হচ্ছে এনার্জি লো এনার্জি ব্যালেন্সে অ্যানিমাল থাকবে তখন অ্যাকচুয়ালি এই অ্যাসিটেটটা তখন আর কোনো সিনথেসিসে যাবে না ডিনোভো সিনথেসিস যেটা ডিনোভো বলতে সিনথেসিস ইনসাইড দ্য বডি থ্রু দ্য প্রসেস অফ মেটাবলিজম থ্রু অ্যানাবলিক রিয়াকশনস অ্যান্ড স্টোর ইন দ্য বডি রাইট এটা ডিনোভো আর মেটাবলিজম তো তোমাদের মনে আছে ক্যাটাবলিক এবং অ্যানাবলিক রিঅ্যাকশনস রাইট সো এই যে ফ্যাটি অ্যাসিড সিনথেসিস হচ্ছে মিল্ক ফ্যাটি অ্যাসিড অথবা এডিপোস টিস্যুতে ফ্যাট জমা হচ্ছে এটা হচ্ছে অ্যানাবলিক রিঅ্যাকশন যেটা বিল্ডিং আপ আর ক্যাটাবলিক রিঅ্যাকশন যেটা আছে জেনারেট করতেছে কার্বন ডাইঅক্সাইড এন্ড হাইড্রোজেন এবং সাথে এটিপি প্রডিউস হচ্ছে সো ইটস সাপ্লাইং এনার্জি সো এই দুই ভাবেই অ্যাকচুয়ালি এটিপি সরি এসিটেট ইউটিলাইজ হচ্ছে রাইট ডিনোভোটা আবার একটু বলুন ডিনোভোটা So arterial concentration and tissue uptake is directly related to the rate of rumen fermentation. That means the blood is a concentration of acetate এটা কিরকম হবে সেটা একটু সেন্স দেওয়ার চেষ্টা করেছি এখানে যে অবশ্যই প্যাসিভ ডিফিউশন এবং কনসেন্ট্রেশন এর ডিফারেন্স থাকলেই সো ব্লাডে অ্যাসিটিক অ্যাসিডের কনসেন্ট্রেশনটা ডিপেন্ড করবে যে কতটুকু প্রডিউস হচ্ছে রুমেনে সেটার উপর So again, metabolism যেহেতু কিছুটা reactions চলে আসবে the initial reaction in this case is conversion of acetate to acetyl coenzyme A in the presence of acetyl coenzyme A synthetase and then the formation of acetyl coenzyme A takes place in the cytoplasm whereas the oxidation via tricarboxylic acid cycle or TCA acid cycle is confined to the mitochondrial matrix এটা আগেই পড়িয়েছিলাম রাইট সো এই যখন এটা মানে কোশ্চেন আনসার করবে তখন এগুলা তোমাদের না লিখলেও হবে রাইট শুধু যদি ফ্লো ডায়াগ্রামেটিক্যালি প্রেজেন্ট করতে পারো ইলাস্ট্রেট করতে পারো দ্যাট উড বি এনাফ রাইট সো এসিটেট থেকে acetyl coenzyme A with the help of acetyl CoA synthetase, right? এটার মাধ্যমে acetyl coenzyme A হয় এইটাই তোমার TCA সাইকেলে ইন করবে এবং টোটাল 8টা স্টেপস পারফর্ম 8টা না 10টা স্টেপস TCA সাইকেলের মনে আছে 8টা স্টেপ স্যার সো এটা যখন
কমপ্লিট করবে তখন অ্যাকচুয়ালি এনার্জি দেবে তোমাকে এবং অ্যাসিটেট থেকে 10 এটিপি 1 mole of acetate gives 10 ATP, right? খুব শর্ট করে পড়েছি ইউটিলাইজেশন অফ প্রোপিওনেট, রাইট? সো প্রথম স্লাইড গুলাতে ইন্ট্রোডাক্টরি কথা বলে পরে কনভার্সনে যাচ্ছি, রাইট? সো এটা হচ্ছে পাইরুভেট থেকে অবশ্যই আসে, সব ভোলাটাইল ফ্যাটি অ্যাসিডে পাইরুভেট থেকে আসে, তাই না? প্রথমে যদি প্রোগ্রামটা মনে থাকে। সো অ্যামাইলোলাইটিক ব্যাকটেরিয়া এই ক্ষেত্রে ভেরি মাচ রেসপন্সিবল, যেটা অ্যাসিডেটের ক্ষেত্রে ছিল সেলুলাইটিক ব্যাকটেরিয়া। এটা কনফিউজ অবশ্যই করা যাবে না যে শুধুমাত্র অ্যামাইলোলাইটিক ব্যাকটেরিয়া প্রোপিওনেট প্রডিউস করে, দিস ইজ ফলস, বাট মেইনলি অ্যামাইলোলাইটিক ব্যাকটেরিয়া, ঠিক আছে? ট্রু ফলস যদি আসে মানে ডোন্ট কনফিউজ, অনলি সেলুলাইটিক ব্যাকটেরিয়া প্রডিউস অ্যাসিটেট, true or false, this is false. There are also other bacterial actions as well for the production of acetate, but majority of the cellulitic bacteria produce acetate in a significant rate, at a significant rate. That's why ওখানে বলা হয়েছে cellulitic bacteria mostly, আর এখানে বলা হচ্ছে অ্যামাইলোলাইটিক ব্যাকটেরিয়া মোস্টলি। এবং এখানে সোর্স মানে সোর্স অফ ফিড এটারও একটা ডিফারেন্স আছে। যখন ফাইব্রাস পোর্শন বেশি হবে ডায়েটে তখন সেলুলাইটিক ব্যাকটেরিয়ার কনসেন্ট্রেশন বেশি হবে, কনসিকুয়েন্টলি অ্যাসিটিক অ্যাসিড প্রোডাকশন বেশি হবে, রাইট? আর যখন কনসেন্ট্রেটেড পোর্শন ডায়েটে বেশি হবে তখন অ্যামাইলোলাইটিক ব্যাকটেরিয়ার পোর্শন বেশি, বিকজ কনসেন্ট্রেট ইজ এ স্ট্রাকচার storage polysaccharide contain lot of structures that actually needed amylase enzyme by the amylolytic bacteria. So মেইনলি আমাদের বলা হচ্ছে যে অ্যামাইলোলাইটিক ব্যাকটেরিয়াল অ্যাকশনে প্রোপিওনেট আমরা পাবো, ইউটিলাইজড বাই দ্য রুমেন এপিথেলিয়াম, কনভার্টেড টু ল্যাকটেট। ওই যে বাই প্রোডাক্টের কথা বলেছিলাম যে কার্বন ডাইঅক্সাইড এন্ড হাইড্রোজেনের পরেও কিছু ল্যাকটিক অ্যাসিড, সাকসিনিক অ্যাসিড এন্ড আরো একটা দিয়েছিলাম। সো এটা ভেরি মাইনর, অ্যাবাউট 5% or even less. So important precursor for gluconeogenesis. মনে আছে গ্লুকোনিওজেনেসিস কি বলেছিলাম তোমাদের? Formation of glucose from non-carbohydrate source. ভেরি গুড। সো যখন এনার্জি শর্টেজ হবে তখন এই প্রোপিওনেটটাই অ্যাকচুয়ালি গ্লুকোজ সরাসরি সাপ্লাই করবে। অ্যাজ প্রোপিওনেট ইজ a non-carbohydrate source, compound of non-carbohydrate source, although it comes from the carbohydrate, but it is giving glucose in the starvation period or in case of negative energy balance. Therefore, very important precursor for gluconeogenesis. The remainder is carried out to liver, where it converted to glucose via gluconeogenesis, right? So yeah, অ্যাসিটেটের ক্ষেত্রে মনে আছে যে লিভার হ্যাজ ভেরি মাইনর রোল, লিভারে যায় না, লিভারে কোনো কিছু কনভার্ট হয় না, এখানে কিন্তু লিভারে যাবে। এই মানে ডিফারেন্স গুলা একটু বুঝে পড়তে হবে। The first stage is to conversion of propionate to succinyl-CoA enzyme. This then enter into the TCA cycle and converted to malate. This malate is transported to cytosol, where it is converted to oxalate and phosphoenol pyruvate. So এই টোটাল প্রসেসটাই ফ্লো ডায়াগ্রামেটিক্যালি এখানে দেওয়া। প্রোপিওনেট, প্রোপিওনেট কোএনজাইম এ, প্রোপিনাইল coenzyme A, methyl malonyl coenzyme A, and succinyl-CoA, right? So this phosphoenol pyruvate is then converted to fructose diphosphate by the reversal of step 10, 9, 8, 7, and 5 in the glycolytic sequence. Glycolytic sequence এখানে চলে আসবে যেহেতু প্রোপিওনেট হচ্ছে কি বলি গ্লুকোনিওজেনেসিস প্রসেসে হচ্ছে, তোমরা জানো, এবং গ্লুকোজ ব্রেকডাউন যে প্রসেস গ্লাইকোলাইসিস আমরা
গ্লুকোজ প্রোডাকশন এবার করতেছি একটা উল্টা পথে গ্লুকোনিওজেনেসিস পথে মানে এর থ্রুতে দেয়ারফর আমাদের রিভার্স যে গ্লাইকোলাইটিক স্টেপগুলো আছে অর্থাৎ গ্লাইকোলাইটিকের মানে যে স্টেপগুলো ছিল 1 থেকে আমরা 10-এ গিয়েছিলাম এবার 10 থেকে উল্টা দিকে চলে আসবে এটাই অ্যাকচুয়ালি গ্লুকোনিওজেনেসিস বুঝছো This is then converted to fructose 6-phosphate by the hexose diphosphate and then to glucose sorry প্রথমে বলা হয়েছিল fructose 6-phosphate and then hexose diphosphate and then to glucose 6-phosphate 2 and finally to glucose by the glucose 6-phosphate which is step number 1 in the glycolytic way. So gluconeogenesis এটা reverse glycolysis এই যদি কোশ্চেন আসে এরকম যে reverse glycolytic pathway is known as gluconeogenesis এটা তোমরা ট্রু দিতে পারো So the glucose may then eventually be used to provide energy, which is we know before. So আগের মতো আমরা কিছুটা ব্যালেন্স শিট তৈরি করব যে প্রোপিওনেট থেকে কি পরিমাণ এটিপি পাবো আর এসিটেট থেকে কি পরিমাণ এটিপি পাবো রাইট এসিটেটের কথা কি এসিটেট ব্যালেন্স কি দিয়েছিলাম মনে হয় না সো শুধু মনে বলেছিলাম যে 10টা ইয়ে প্রডিউস হয় তাই না হ্যাঁ 10টা এটিপি প্রডিউস হয় একটা 1 মোল অফ এসিটেট ইয়ে করে আর 1 মোল অফ প্রোপিওনেট ব্রেকডাউন করে তোমার নেট এটিপি হবে 27টা রাইট 27 সো আমি আর অ্যাকচুয়ালি ডিটেইলস গেলাম না শুধু নেট এটিপি মনে রেখো টোটাল প্রডিউস হয় 40 এবং 13 মাইনাস হয় therefore net is 27 butyrate utilization এটা বেশ লম্বা আমার মনে হয় আমরা বিউটাইরেট বাদ দেই তোমাদের করার জন্য তোমরা কি গতবারের কোশ্চেন দেখেছো গতবার কি আসছে whatever আমরা বিউটাইরেট বাদ দিলাম ঠিক আছে আমি এখানে ক্রস চিহ্ন দিই যাতে আমার মনে থাকে কোশ্চেন করার সময় যে আমি এটা বাদ দিয়েছি রিভার্স গ্লাইকোলাইসিস পাথওয়েতে আরেকটা কি নাম আমরা রিভার্স গ্লাইকোলাইসিস হচ্ছে গ্লুকোনিওজেনেসিস গ্লাইকোলাইসিস পাথওয়েতে তোমরা জানো যে গ্লুকোজ মলিকুল গ্লাইকোলাইসিস কি গ্লুকোজ ব্রেকিং ডাউন প্রসেস তাই না সো এটা 1 মোল অফ গ্লুকোজ থেকে গ্লুকোজ 6-ফসফেট দেন ফ্রুক্টোজ 6-ফসফেট ফ্রুক্টোজ 1,6-ডাইফসফেট এই যে মানে পাথওয়ে মনে থাকে রাইট আর আমরা যখন প্রোপিওনেট করব ব্রেকডাউন করব প্রোপিওনেট এনার্জি প্রোডাকশনের জন্য কাজে লাগবে ইয়ে করবে এনার্জি প্রডিউস করতে চাইবে তখন এই লিভারে গিয়ে আসলে গ্লুকোনিওজেনেসিস প্রসেসে এটা গ্লুকোজ আগে প্রডিউস করবে দেন এনার্জি প্রোভাইড করবে সো গ্লুকোনিওজেনেসিস প্রসেসটা শুরুই হবে হচ্ছে তোমার আমাদের ইয়েতে দেখবা যে গ্লাইকোলাইটিক পাথওয়েতে দেখবা যে এন্ড প্রোডাক্ট হচ্ছে পাইরুভেট ঠিক আছে এখন পাইরুভেট থেকে প্রোপিওনেট হয়েছে আমাদের আমরা এই প্রোপিওনেট থেকে আবার গ্লুকোজে যেতে চাই রাইট সো মনে আছে গ্লুকোজ থেকে গ্লাইকোলাইটিক পাথওয়েতে আমরা পাইরুভেট পেয়েছিলাম তাই না আর এখানেও পাইরুভেট থেকে আমরা প্রোপিওনেট পেয়েছি ইন কেস অফ দ্য রুমিনেন্ট অ্যানিমালস এবং এই প্রোপিওনেটটাকে আমরা আবার গ্লুকোজে কনভার্ট করতে চাই সো হোয়াট উইল হ্যাপেন যে এটা আসলে লিভারে অ্যাবজর্ব হবে এবং সেইখানে through the process of gluconeogenesis
এটা তোমার গ্লুকোজ তৈরি করবে। এখন গ্লুকোজ তৈরি করার গ্লাইকোলাইটিক পাথওয়েতে গ্লুকোজ বলেছি যে রিভার্স গ্লাইকোলাইসিস পাথওয়ে তোমার এখানে যদি দেখো যে এখানে সাকসিনাইল প্রোপিওনেট ভেঙে সাকসিনাইল কোয়ে পর্যন্ত হয়েছে, এরপরেই আসবে ম্যালেট, তারপরে অক্সালোএসিটেট, ফসফোইনল পাইরুভেট, তাই না? এই ফসফোইনল পাইরুভেটটাই অ্যাকচুয়ালি ওই যে আমাদের গ্লাইকোলাইটিক পাথওয়ের লাস্টের যে প্রোডাক্ট সেটা পাইরুভেট ছিল না স্যার? হ্যাঁ, ফসফোইনল পাইরুভেট থেকে অ্যাকচুয়ালি এটা 10th স্টেপ, গ্লাইকোলাইটিক পাথওয়ে 10th স্টেপ, যেটা লাস্ট স্টেপ, সেখানে ইন করবে, করে রিভার্স ওয়েতে মানে যাবে। আমরা যেমন সিরিয়ালি পড়ছি গ্লুকোজ থেকে স্টেপ 1-এ গ্লুকোজ 6 ফসফেট, স্টেপ 2-তে গ্লুকোজ ফ্রুক্টোজ 6 ফসফেট, তারপরে ফ্রুক্টোজ 1,6 ডাইফসফেট, রাইট? সো ওইটা 1, 2, 3 এইভাবে আমরা 10 পর্যন্ত আসছি। এখানে পাইরুভেট আসলো, আমার ফসফোরিনাল পাইরুভেট থেকে পাইরুভেট আসবে। এইটা 10 নম্বর স্টেপ থেকে সরাসরি মানে ডিরেক্টলি চলে যাবে 9, 7, 6, 5 এভাবে স্টেপ বাই স্টেপ 1 নাম্বার পর্যন্ত। 1 নম্বরে গেলেই তো আমরা গ্লুকোজ পাবো, তাই না? জি স্যার। ঠিক আছে, জি স্যার। মানে বায়োলজিক্যাল সিস্টেম আমি এমন ভাবে বলতেছি মানে গল্প বলতেছি, অ্যাকচুয়ালি এটাই বায়োলজি। আমি জানি না তোমাদের মাথা কতটুকু ক্যাচ করতেছে। হ্যাঁ, স্যার ডিনোভোটা আবার একটু বলেন। ডিনোভো, ডিনোভো ডিনোভো এটা অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে হয়। ডিনোভো অর্থাৎ আমি যদি খুব ইজিলি বুঝাই, ডিনোভো আছে ইনসাইড, হ্যাঁ, থ্রু দ্য অ্যানাবলিক reactions produce something inside the body for storage or for production of anything like fatty acid synthesis হচ্ছে, রাইট? অ্যাসিটিক অ্যাসিড থেকে এইটা তোমার যদি ফ্যাট হিসেবে ডিপোজিট হয় তাহলে আমরা এই ডিনোভো ফ্যাটি অ্যাসিডটা তোমার অ্যানাবলিক রিঅ্যাকশনের মাধ্যমে বাই ইউটিলাইজিং এসিটেট ফ্যাটি অ্যাসিড সিনথেসিস হবে এবং সেটা অ্যাডিপোজ টিস্যুতে জমা হবে, রাইট? সো ডিনোভো এটা একটা মানে নতুন টার্ম হলো, তোমরা জাস্ট মনে রাখো যে এটা রিঅ্যাকশনস এর মাধ্যমে বাই ইউজিং সার্টেন প্রোডাক্ট অ্যানাবলিক রিঅ্যাকশনস এর মাধ্যমে কোনো কিছু নতুন কোনো কম্পাউন্ড তৈরি করে সেটাকে স্টোর করা কোনো কিছুতে, সেটা হতে পারে তোমার মেমোরি টিস্যুতে, হতে পারে তোমার মানে মিল্ক সেক্রেশনে, রাইট? বোঝা গেছে? কে কোশ্চেন করেছে আমি জানি না। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আমরা বিটাইট বাদ দিয়েছি, সো আমরা 3টা ভোলাটাইল ফ্যাটি অ্যাসিডের মধ্যে 2টা ই করলাম, ঠিক আছে? হ্যাঁ, এখন গতবারের কোশ্চেন দেখবা, তোমরা অবশ্যই 2টা পড়বা। গতবার যেটা আসছে এবার সেটা নাও আসতে পারে, আবার রিপিট হতে পারে, সো 2টাই পড়তে হবে। যদি আজকেরটার সামারি আমরা করি আজকের ক্লাসে, তাহলে আমরা দেখব যে ফরেজ মানে গোটা স্লাইড দেখা যায় তোমাদের? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, বোঝা না স্যার। এটা ইয়ে তোমার ছবির কোয়ালিটি একটু খারাপ, যার কারণে এটা তোমরা অনলাইনেও পাবা, এটা অনলাইন থেকে নেয়া। তো আমি একটু মানে বেশি বড় করে ফেলেছি, যার কারণে হয়তো কোয়ালিটি খারাপ, এবং এটা প্রিন্ট করলে আরো খারাপ আসে। সো এটা তোমরা আমার মনে হয় ডাউনলোড করে নিতে পারো, অথবা যদি আমার কাছ থেকে নাও, আমার আলাদা ইমেজ আছে, সেখান থেকে প্রিন্ট করে দিতে হবে। তো এখানে আমি যেটা সামারি করেছি আজকের এতক্ষণ পর্যন্ত যে যা কিছু বলেছি
সেটা সামারি অনেক সময় এটাও পরীক্ষায় আসে illustrate the overview of carbohydrate metabolism in ruminant তখন এটা টোটাল দিতে হবে ফার্মেন্টেশন থেকে শুরু করে একেবারে এ পর্যন্ত সো আমরা কি বলেছি আমাদের দুই ধরনের কার্বোহাইড্রেট ছিল স্ট্রাকচারাল এবং স্টোরেজ কার্বোহাইড্রেট তাই না এদের সোর্স হচ্ছে গ্রেইন দ্যাট মিন কনসেন্ট্রেট আর ফোরেজ দ্যাট মিন রাফেজ রাইট সো এখান থেকে ফার্মেন্টেশন মাধ্যমে ভোলাটাইল ফ্যাটি গ্লুকোজ তারপরে ভোলাটাইল ফ্যাটি অ্যাসিড হয় তাই না এবং এগুলাই খুব শর্টলি কিন্তু একেবারে টোটাল গল্প 2 লাইনে বলে ফেলবো সো no matter what source of carbohydrate structural or storage এখান থেকে গ্লুকোজ হলো through the action of rumen microbes and then volatile fatty acid হলো এগুলাই তোমার অ্যাবজর্ব হবে হয় পোর্টাল ভেইনে চলে যাবে ব্লাডে সো এখানটায় আমরা ইয়েতে আছি রুমেনে আছি রাইট এবং এই যে রুমেন ওয়াল কিটোন বডির কথা বলেছিলাম বিউটাইরেট থেকে কিটোন বডি হয় এই অ্যাবজর্পশন হওয়ার সময়ে কিছুটা কনভার্সন হয় বিউটাইরেট থেকে বিটা হাইড্রক্সি বিউটাইরেট আরো কিছু সামাদা কম্পাউন্ড হয় ওগুলাকে আমরা কিটোন বডিজ বলি সেটা রুমেন ওয়ালে হয় এবং এটাও ব্লাডে চলে যায় আলটিমেটলি whatever forget about this one আমরা যদি সব ভোলাটাইল ফ্যাটি অ্যাসিড ধরি এটা তোমার অ্যাবজর্ব হয়ে ব্লাডে চলে গেল রাইট ব্লাডে চলে গিয়ে এটার ইউটিলাইজেশন হয় ওকে ইউটিলাইজেশন গুলো আমরা সেপারেটলি দেখিয়েছিলাম তোমাদেরকে যে এসিটেট কিভাবে ইউটিলাইজ হয় প্রোপিওনেট কিভাবে ইউটিলাইজ হয় এবং কি তৈরি করে তো তুমি যদি বিউটাইরেট ধরো এবং কিটোন বডিজ ধরো এগুলো সবগুলা অ্যাকচুয়ালি ফ্যাটি অ্যাসিড প্রডিউস করলো রাইট আর এই যে প্রোপিওনেট এটা তোমার গ্লুকোজ তৈরি করলো রাইট এবং এটা এগেইন ব্লাডে ফার্দার যে ক্যাটাবলিজম এটা যখন মানে রিয়েলি ইউটিলাইজড হবে তখন দেখো কিটোন বডিজ অ্যান্ড এসিটেট এগুলা এগেইন তোমার গ্লুকোজ তৈরি করতে পারে for the providing energy when animals is in negative energy balance এবং সেম জিনিস তোমার এই just a minute সো কিটোন বডিজ এন্ড এসিটেট এটা অ্যাকচুয়ালি তোমার দুই ধরনের কাজ করবে এটা চলে আসবে এসে তোমার নেগেটিভ এনার্জি ব্যালেন্সের সময় এনার্জি প্রডিউস করবে মাসেলে আর আরেকটা আছে যে স্টোর করবে রাইট যখন পজিটিভ এনার্জি ব্যালেন্স হবে তোমার মেইনটেনেন্সের পর সেই এনার্জি সে স্টোর করবে দ্যাট মিন ফ্যাট ইন দ্য ফর্ম অফ ট্রাইগ্লিসারাইড যেটা ওই যে ডিনোভো ফ্যাটি অ্যাসিড সিনথেসিস বলেছিলাম এডিপোজ টিস্যুতে সেইটা হবে রাইট আর যে প্রোপিওনেট আছে যেটা থেকে গ্লুকোজ আসলো এটা সরাসরি তোমার এনার্জি প্রোভাইড করবে অ্যাজ ওয়েল অ্যাজ এটা সিনথেসিস করবে আর এক ধরনের কার্বোহাইড্রেট যেটা মিল্কের জন্য মিল্ক কার্বোহাইড্রেট ল্যাকটোজ রাইট আর এই সাইডে যদি যাই ডান সাইডে আমরা রুমেন থেকে সরাসরি এদিক চলে আসি লিভার হয়ে ব্লাডে রাইট এই লিভারে কি হয় হ্যাঁ তোমাদের একটু কোশ্চেন আসতে পারে ব্লাড থেকে আবার মানে ব্লাডে নাই কেন কেন লিভারে গেল অনেক কিছু লিভারে চলে যায় মেজরিটি অফ দ্য প্রোডাক্ট লিভারে চলে যায় গিয়ে ফার্দার তোমার কনভার্সন হতে হয় যেমনটা প্রোপিওনেট হ্যাঁ গ্লুকোনিওজেনেসিস প্রসেসে তোমার গ্লুকোজ তৈরি করবে সেটা লিভারে হতে হবে রাইট আর কিছু বোথ ফ্রম স্ট্রাকচারাল এন্ড স্টোরেজ যে পলিস্যাকারাইড আছে এগুলো 100% তো ডাইজেস্ট হবে না কিছুটা আনডাইজেস্টেড থাকবেই রাইট সেটা স্মল ইন্টেস্টাইন থেকে ফিসের মাধ্যমে ইয়ে হয়ে যাবে হ্যাঁ আর এখানে দিয়েছি স্টার্স কিছু স্টার্স আছে বাইপাস করবে দেখো স্ট্রাকচারাল যেটা সেটা কিন্তু বাইপাস করে না সেটা স্মল ইন্টেস্টাইনে আসে না এখানে তেমন কোনো ইয়ে নাই আর যদি কিছুটা থাকে সিকামে যায় সেটা ইয়েতে মানে
স্মল ইন্টেস্টাইনকে স্কেপ করবে, করে সিকায় চলে যাবে। আমরা সেটা দেখাই নেই, এটা খুবই মাইনর পোর্শন সেলুলোজ হেমিসেলুলোজের ক্ষেত্রে। বাট স্টার্চ can actually escape the rumen fermentation and reach to the small intestine, where it can be converted to glucose via enzymatic digestion secreted by abomasum and intestinal enzymes, এবং এখান থেকেও অ্যাকচুয়ালি গ্লুকোজ হতে পারে, সেই গ্লুকোজ অ্যাবজর্ব হয়ে সিস্টেমে ইন করবে এবং যার যে ধরনের কাজ করা উচিত সেটা করবে, রাইট। এবং এখান থেকেও স্টার্চ আনডাইজেস্টেড থাকবে, সেটা ফিজের সাথে আউটগো হবে। সো এই হচ্ছে টোটাল সিনারিও। কোয়েশ্চেন? রিঅ্যাকশন লেখার দরকার নেই, টু মেক ইট ইজি তোমরা শুধু কম্পাউন্ডের নাম মনে রাখলেই হবে, এনজাইম মনে রাখলে হবে। এখানে ফুল রিঅ্যাকশনস আছে, তাই না? যেমন বিউটারেট তো বাদ দিছি, বিউটারেট বাদ। আমরা ফর এক্সাম্পল প্রোপিওনেট, one of the important BFA, especially for dairy cattle, dairy cows, কারণ আমরা বেশি বেশি মিল্ক প্রোডাকশন চাই, যার কারণে বেশি মিল্ক প্রোডাকশন করতে গেলে আমাদের বেশি কনসেন্ট্রেট দিতে হবে। এটা তো ফিডিং এর ফিডিং পয়েন্ট অফ ভিউ থেকে এরকম কথা বলি, তাই না? এখন অ্যাটলিস্ট মানে সেন্স আসছে কিনা যে কেন কনসেন্ট্রেট দরকার, কারণ মিল্ক কার্বোহাইড্রেট এবং মিল্ক কম্পোনেন্ট প্রডিউস করতে তোমার প্রোটিনেরটা বেশি দরকার। হয়তো এখন কোশ্চেন আসবে, এখন কনফিউজ করবা যে স্যার এসিটেট কি দরকার নাই, কারণ তুমি ভলাটাইল ফ্যাটি অ্যাসিডের প্রপোর্শন চিন্তা করো, এসিটেট এমনিতেই 65% 60% চলে আসে, তাই না, নর্মাল ফিডিং এ। এবং প্রোপিওনেট তোমার নর্মালি 20 থেকে 25%। আর যদি ফিডিং ইমপ্রুভড হয়, প্রপোর্শন কনসেন্ট্রেট বেশি হয়, তাহলে এটা হয়তো 30% 35% হয়। সো হাই ইল্ডিং কাউস এর ক্ষেত্রে আমরা নর্মালি more than 30% propionate চাই as a volatile fatty acid, so that the milk component can be synthesis increasingly. সো তোমরা যেটা করবে সেটা হচ্ছে এই রিঅ্যাকশনস বাদ, কমপ্লিকেটেড রিঅ্যাকশনস, তোমরা জাস্ট প্রোপিওনেট থেকে প্রোপিওনেট কোএনজাইম এ আসছে, হ্যাঁ, এরপরে মানে এর জন্য যে এনজাইমটা দরকার ছিল সেটা হচ্ছে অ্যাসিটাইল কোয়ে সিনথেটেজ, রাইট, ফরগেট অ্যাবাউট দিস ওয়ান। এন্ড দেন প্রোপেনাইল কো এনজাইম এ, সরি এটাই তো তোমার স্যার ভোলেটাইল ফ্যাটি অ্যাসিডের ওইখানে একটু দেখালে মনে হয় বেশি ভালো হবে। ওইটা একটু সহজ আছে। এটা একটু সহজ। সো এই সেম জিনিসটাই, ঠিক আছে, সেম জিনিসটাই জাস্ট হচ্ছে ব্রেকডাউন করে ওখানে একটু ইলাবোরেট করে আরেকটু মানে তোমার ওখানে এনজাইমটা ফোকাস করা হয়েছে, তোমার রিঅ্যাকশনস এর ফ্যাক্টরস কো ফ্যাক্টরস এটা ফোকাস করা হয়েছে ওইখানটায়। কিন্তু এখানে মানে সবগুলো কম্বাইন, যার কারণে এখানে খুব বেশি ফোকাস মানে ইলাবোরেট করা যায়নি, বাট জিনিসটা সেম, ঠিক আছে। সো এখানে যেমনটা আমরা স্ট্রাকচার অ্যাভয়েড করেছি, শুধু নাম দিয়েছি, কিন্তু এখানে এনজাইম কোনো এনজাইম নাই, রাইট, ইচ এন্ড এভরি রিঅ্যাকশনসে কোনো এনজাইম দেখানো হয় নাই, কিন্তু তোমাদের পাথওয়ে কমপ্লিট করতে গেলে আসলে এনজাইমগুলা মানে মেনশন করা দরকার। সো এটাও যদি মানে তোমরা দিতে পারো, তখন তোমাদেরকে মানে লেখনির মাধ্যমে ডিসক্রাইব করতে হবে যে কোন স্টেপে আসলে কোন এনজাইম কাজে লাগলো। বাট যেটা বেটার সেটা হচ্ছে ইউটিলাইজেশনে তোমরা জাস্ট হচ্ছে নামগুলা জাস্ট অ্যাভয়েড দ্য স্ট্রাকচার, এনজাইমের নাম, সাবস্ট্রেট এন্ড প্রোডাক্ট, ঠিক আছে। সো এখানে এগেইন এটা যদি সাবস্ট্রেট হয়, এটা এনজাইম, এটা প্রোডাক্ট, এই সিকোয়েন্স মেইনটেইন করো, রাইট, করে তোমরা ফসফোরিনাল পাইরুভেট আসো, তারপরে বলো থ্রু দ্য রিভার্স
glycolytic pathway starting from step 10, it will ultimately produce glucose. শোয়েব একটু কি বোঝা গেছে যে বেশি কঠিন স্যার এখানে মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, বুঝি নাই মানে এখানে একটু কঠিন হয়ে যাচ্ছে। ওই কোশ্চেন কে করেছিল শোয়েব? জি স্যার, করছি। কি তোমার আর কিছু দরকার আছে? তোমরা পোল্ট্রি নিউট্রিশনে পড়েছো না গ্লাইকোলাইটিক পাথওয়ে যেভাবে পড়েছো? আমি স্ট্রাকচার অ্যাভয়েড করতে বলছিলাম কারণ মানে ইউ আর নট গোয়িং টু বি বায়োকেমিস্ট, সো উই ডোন্ট নিড স্ট্রাকচার। কিন্তু তোমার কম্পাউন্ড গুলা জাস্ট মনে রাখো, এনজাইম গুলো মনে রাখো, তাহলেই হবে। মেটাবলিজম অলওয়েজ একটু কঠিন হয়, সেটা তো জানোই। তো যদি গল্প বলতে বলা হয়, ঠিক আছে, এমন এমন কোশ্চেন আসতে পারে যে রাইট ডাউন ইন ব্রিফ দ্য ইউটিলাইজেশন অফ কার্বোহাইড্রেট ইন স্যার, এত বড় তো আর লিখতে পারবো না, একটু দিয়ে দাদা দিন। আমার কথা শোনো আগে। আমি বলেছি যে ইউটিলাইজেশন অফ কার্বোহাইড্রেট, হ্যাঁ, আমরা খাওয়াচ্ছি হচ্ছে ঘাস খাওয়াচ্ছি, স্ট্রো খাওয়াচ্ছি, কিন্তু আমরা এটার ইউটিলাইজেশন চাই। অর্থাৎ ইউটিলাইজেশন বলতে তোমার এটার মেনটেনেন্স এবং প্রোডাকশন, তাই না? সো তখন শুরু করতে হবে মানে এই স্লাইডে দিলেই হবে। যদি ইউটিলাইজেশন অফ কার্বোহাইড্রেট দেই তাহলে এই স্লাইডটা দিলেই হবে। সো স্টার্টিং ফ্রম ফরেজ এন্ড গ্রেইন, and you have to come up with the milk lactose, milk production and fat deposition, and then getting energy. এই তো ইউটিলাইজেশন। আমরা খাবার খাই হচ্ছে এনার্জি পাওয়ার জন্য, তাই না? সো টোটাল প্রসেসটা এনার্জি আসা পর্যন্ত যে প্রসেস, এটা তোমাকে হাইলাইট করতে হবে যদি বলি যে ইউটিলাইজেশন অফ কার্বোহাইড্রেট। আর যদি বলি অনলি ফার্মেন্টেশন, হাউ কার্বোহাইড্রেট ফার্মেন্ট ইন রুমেন, তাহলে এতটুকু দিলেই হবে, ইনক্লুডিং দিস ওয়ান। ঠিক আছে? যখন ইউটিলাইজেশন, তখন এই যে এসিটেট, এই যে প্রোপিওনেট এন্ড বিউটাইরেট, এগুলা থেকে কি হয়, কোন পথে যাচ্ছে, কি মানে কি করতে হেল্প করতেছে, সেই পর্যন্ত যেতে হবে ইউটিলাইজেশন কথাটা আসলেই। আর ফার্মেন্টেশন আসলে তোমার ফার্মেন্টেশনের মাধ্যমে, ডাইজেশনের মাধ্যমে যে প্রোডাক্ট তৈরি হয়, এই পর্যন্ত আসলেই হবে। সামিয়া ঘুমাই গেছে নাকি? জি না স্যার, আছি। কি বেশি কঠিন না মনে হচ্ছে? জি স্যার, তা তো একটু হচ্ছে, অসুবিধা নেই স্যার। আমরা আবার আর একটু ওয়ার্নিং দেই, এই সাবজেক্টটা যখন প্রথম পরীক্ষা, অর্থাৎ তোমাদের আগের ব্যাচ, ওরা মানে 100% স্টুডেন্ট উঠে মানে মাথায় হাত দিছিল যে তারা কিছু বুঝতেছে না, মানে ফেল করার অবস্থা ছিল। এরপরে ওই পরীক্ষার হলেই আমি তাদেরকে 10 মিনিট আবার ক্লারিফাই করছি যে মানে এই কোশ্চেনটা আসলে কি বুঝিয়েছে। ওরা বুঝতে পারে নাই কোনো কারণে, বেশি কঠিন হয়েছে নাকি এই একটা সেমিস্টার 1.5 বছর ধরে চলতেছিল, অনেক আগে পড়িয়েছে, মাঝে অনেক গ্যাপ গিয়েছে, যার কারণে তারা পড়ে নাই, মানে যে কোনো কারণে হতে পারে। 100% স্টুডেন্টের কাছে খুব কঠিন লাগছিল, রাইট? সো কোশ্চেনটা ফলো করো, তাহলেই হয়তো তোমরা ক্লু পাবা যে কিভাবে পড়তে হবে ফার্মেন্টেশন। জি আজকে কি আরেকটু পড়বো আমরা? তোমরা তো সবাই মানে না আর স্যার, তো কোনো মনে হয় অনেকে ঘুমাই গেছে। আর তো কোনো কাজ নেই ভাই রাতে, আর কোনো কাজ আছে? না স্যার, কোনো কাজ না নেই। স্যার, অনেকে কাজ ঘুমিয়ে নাই। গেছে। জি স্যার। এই, নেপালি কে অনেকে ঘুমাইছে ভাই? ঘুমিয়ে কে গেছে। ঘুমাইছে বলো তো? স্যার আমরা ঘুমাই নেই, আপনি নেন। ঘুমাই নাই স্যার, কিন্তু স্যার সব ক্লাস নেন। স্যার একটু গল্প করে নেন, তারপরে একটু পড়ান। স্যার একটা বিষয় জানার ছিল স্যার। কি মাথায় থাকবে না? এই তো না স্যার, একটা বিষয় জানার ছিল স্যার। বলো। স্যার প্রোবায়োটিক কি স্যার আমাদের মিথেন ইমিউশনে ইনক্রিজ করে ডিক্রিজ আচ্ছা, করে স্যার, এই এটা বিষয়টা নিয়ে স্যার? কন্ট্রোভার্সি আছে। তোমরা কেন প্রোবায়োটিক গেছো? প্রোবায়োটিক স্যার ইজ দ্য আমরা তো জানি ব্লেন্ডেড না স্যার, মানে লাইভ আমাদের মাইক্রোবস, তাই না? এই দাঁড়াও, তোমরা আমাকে টেক্সট করেছো
আমি দেখেছি, আনসার করি নাই এখন পর্যন্ত। আমি হয়তো এই গ্রুপের সাথে পার্সোনালি কথা বলতাম, সে ইনক্রিজ উইকেন্ড করে শেষ না? হোক, বাট যেহেতু তোমরা রেইজ করেছো, আমার কোশ্চেন হলো তোমরা প্রোবায়োটিক নিয়ে কেন মাথা ঘামাচ্ছ? প্রোবায়োটিক কেন রুমিনেন্টকে দিতে হবে? মাইক্রোবসের গ্রোথ বাড়ানোর জন্য প্রোবায়োটিক দেবা? প্রোবায়োটিক কি আসলে, ডেফিনিশন কি? আর এটা আমাদের মাইক্রোবসের মানে গ্রোথ বাড়ানোর জন্য তুমি নিউট্রিয়েন্ট সাপ্লাই করছো, উপকারী যে মাইক্রোবস গুলো আর কি দেওয়া হয় ওগুলোই তো হ্যাঁ। প্রোবায়োটিক্স। তো রুমেন অলরেডি মানে ফুল দ্য মাইক্রোবস, তাই না? তাহলে প্রোবায়োটিক কেন দিতে হবে? মানে জাস্ট আই এম রেজিং এ ডিসকাশন, তারপরে আনসার করবো। মানে স্যার ওখানে একটা প্রশ্ন উঠছিল যে প্রোবায়োটিক আমাদের মানে ইনক্রিজ করে ডিক্রিজ করে, এটা আমাদের যিনারা জাজ ভাই ছিলেন এবং বোন ছিলেন ওনারা প্রশ্ন করছিলেন, সেই সুবাদে স্যার উত্তরটা দেওয়া হয়েছিল। এই মানে উত্তর কে দিয়েছে? তোমরা, মানে জাজরা কোশ্চেন করেছে, তোমরা আনসার করেছো? মানে আপু, বড় আপু প্রশ্ন করছিলেন যে প্রোবায়োটিক ইনক্রিজ করে না ডিক্রিজ করে, আর যদি করে কেন করে? তখন আমাদের মধ্যে থেকে বলা হয়েছিল ডিক্রিজ করে, কিন্তু কেন করে এটা তো স্যার আমাদের বলার সক্ষম হয় নাই। তখন বড় আপু এবং ভাইরা বললেন যে ইনক্রিজ করে, কারণ প্রোবায়োটিক দিলে যেহেতু ফার্মেন্টেশন বাড়ে তাই মিথেন ইমিশন বাড়বে, এরকম কথা ছিল। কিন্তু আমরা ওই যখন স্যার স্লাইড বানাই তখন এটা মানে আমরা খেয়াল করছিলাম যে, আর আমরা প্রশ্নেও দেখছিলাম যে ইমিশন ডিক্রিজ করে। এই জন্য স্যার আমাদের গ্রুপে তো অনেকে নেপালি, অনেকে বিষয়টা স্যার আপনার সাথে হয়তো ডিসকাস করতে পারছিল, তো আমাদের বিষয়ে আমাদেরকে বলছিল যে এটা স্যারের সাথে আমরা আলোচনা করে জানতে পারি বিষয়টা কি হয়, এটাই স্যার। হ্যাঁ, কারো কোনো আইডিয়া আছে? তোমার তো মানে তোমাদের ফুল অ্যাসাইনমেন্ট ছিল মাইক্রোবায়োলজিতে, অন্য কোন ইয়ে টাচ করি নাই। স্যার কেউ কিছু অ্যাড করতে চাও? আর স্যার আমি এক জায়গায় স্যার শুনেছিলাম যে যখন নাকি ব্লাড বা এরকম কোনো কিছু হয় তখন আমরা প্রোবায়োটিক ইউজ করতে পারি, সেই সুবাদে আমরা বলছিলাম যে ডিক্রিজ করে আচ্ছা। ইমিশন। ব্লড তো মানে কখন হয়? যখন রুমেন পিস এক্সটেন্সিভলি কমে যায়, তাই না? অনেক গ্যাস, সো তখন তো প্রোবায়োটিক দিবই আমরা, সো দ্যাট মাইক্রোবস ক্যান গ্রো, তাই না? জি স্যার। তো এইখানটায় অ্যাকচুয়ালি কিছু কিছু স্টাডি বলে, তোমার বড় আপু অথবা জাজরা যেটা বলেছে, কি বলেছে? ইনক্রিজ করে। জি স্যার, ওনারা বলেছিলেন আচ্ছা, ইনক্রিজ। এটা নিয়ে তোমার এখনো স্টাডি চলছে। কিছু স্টাডি বলে যে ডিপেন্ডস অন দ্য মোড অফ অ্যাকশন অফ দ্য প্রোবায়োটিক ব্যাকটেরিয়া, কারণ প্রোবায়োটিক তো মানে এক ধরনের ব্যাকটেরিয়া না, ভ্যারাইটিস অফ ব্যাকটেরিয়া, এবং দইয়ে যে ধরনের ব্যাকটেরিয়া পাবা আদার কোনো কম্পাউন্ড থেকে, ফার্মেন্টেড ফুড থেকে হয়তো একই ধরনের ব্যাকটেরিয়া পাবা না। এক এক ধরনের ব্যাকটেরিয়ার মোড অফ অ্যাকশন এক এক রকম, তাই না? সো কোন টাইপের প্রোবায়োটিক ইউজ করতেছো এবং মানে কোন পারপাসে ইউজ করতেছো এইটার উপর ডিপেন্ড করে। এখন যারা বলেছে যে রিডিউস করে, ওইসব স্টাডিতে আমি দেখেছি যে তোমার যে প্রোবায়োটিক তোমার সাপ্লিমেন্ট করা হয়েছিল, ইট হ্যাজ কাউন্টারঅ্যাক্ট টু দ্য মিথানোজেন, কনসিকুয়েন্টলি মিথানোজেনের পরিমাণ কমে গেছিল, বিধায় মিথেন প্রোডাকশন কমে গেছিল, রাইট? তো আর কিছু স্টাডিতে মানে দেখা গিয়েছে যে যে প্রোবায়োটিক ব্যাকটেরিয়া সাপ্লিমেন্ট, অন্য ধরনের প্রোবায়োটিক সাপ্লিমেন্ট করা হয়েছে, ইট মানে ডিডন্ট এফেক্ট দ্য মিথানোজেনিক পপুলেশন, রাদার ইট এফেক্টেড the cellulosic bacteria or amylolytic bacteria and change the VFA proportion, right? So এটা নিয়ে কন্ট্রাডিকশন এখনো আছে, এখনো মানে কনসাইজলি কনক্লুড করা যাচ্ছে না যে এক্স্যাক্টলি প্রোবায়োটিক মিথেনকে রিডিউস করবে নাকি, মানে আমি বলছি কনসাইজলি, স্ট্রিক্টলি এখনো বলা যাচ্ছে না। অ্যান্ড আনফর্চুনেটলি রুমেনে এই প্রোবায়োটিক ব্যাকটেরিয়া সাপ্লিমেন্ট করে তোমার মিথেনের ইফেক্ট
এই ধরনের ডিরেক্ট স্টাডি অনেক কম, বিকজ যে আমরা এমনি চাই যে কেমিক্যালি রুমের এনভায়রনমেন্ট চেঞ্জ করে মিথেনোজেনকে কমালেই হচ্ছে মিথেন প্রডিউস হবে, মানে রিডিউস হবে, রাইট? কিন্তু প্রোবায়োটিক ব্যাকটেরিয়া অ্যাকচুয়ালি have a very limited capacity to change the room environment. Rather, it actually it may have some effect, but with their symbiotic or antagonistic relationship with the rumen microbes. So this is a quite complex subject matter. জি স্যার। তুমি বুঝতে পারছো তো না? আমি একটু আগে যেমন বললাম টেনিন টক্সিক টু দ্য টু সাম অফ দ্য মিথানোজেন। এরপরে স্যাপোনিন আছে, সাপোজ স্যাপোনিন ফেনোলিক কম্পাউন্ড, এগুলা রুমেনের পিএইচ কমায় দেয়, যার কারণে একটা সার্টেন পিএইচ এর নিচে অনেক ব্যাকটেরিয়াই বাসে না, হ্যাঁ, ইনক্লুডিং মিথানোজেন। সো ওই সব কম্পাউন্ডের ডাইরেক্ট ইফেক্ট আছে রিঅ্যাকশনে। কিন্তু প্রোবায়োটিক ব্যাকটেরিয়া এটাও যেহেতু ব্যাকটেরিয়াল সাপ্লিমেন্ট, মাইক্রোবিয়াল সাপ্লিমেন্ট, এইটা রুমেনের এনভায়রনমেন্ট ডিরেক্টলি ইনস্ট্যান্টলি চেঞ্জ করতে পারে না। এটা যেটা করে যে অলরেডি এক্সিস্টিং যে রুমেন মাইক্রোবস এটার সাথে ইন্টারঅ্যাক্ট করে হয় তাদের অ্যামাউন্ট কমায় দেয়, তাদের গ্রোথ কমায় দেয় অথবা বাড়ায় দেয়, অথবা তাদের যেসব নিউট্রিয়েন্ট দরকার সেই নিউট্রিয়েন্টের মধ্যে কম্পিটিশন বেড়ে যায়, যার কারণে একটা ইফেক্ট চলে আসে। সো ইট ইজ নট ডিরেক্ট, ইট ইজ সামহাউ ইন্টারঅ্যাকশনাল, এবং এটা অ্যাকচুয়ালি কোয়াইট কমপ্লেক্স একটা সাবজেক্ট ম্যাটার। জি স্যার, বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ। এবং তোমাদের গ্রুপ থেকে একটু কনসার্ন রেজ করা হয়েছে যে জাজেরা যেটা আনসার করেছে সেটা রং, সরি তোমরা যেটা আনসার করেছো সেটার অপোজিট তারা মতামত দিয়েছে, দেয়ারফর তোমরা হয়তো কম মার্কস পাবা, রাইট? কিন্তু আমি বলেছি যে জাজেরা যেটা মার্কিং করেছে সেটা ফাইনাল মার্কস না, I will evaluate as well and then I will give the final marks. ঠিক আছে? সো তোমাদের গ্রুপের ভয়ের কোনো কারণ নাই, জাজেরা মানে কমপ্লিটলি রং না, তোমরাও কমপ্লিটলি রং না, বিকজ ইট ইজ স্টিল আন্ডার ইনভেস্টিগেশন এবং এখনো কনসাইজ কোনো কনক্লুশনে আসা যায়নি। ক্লিয়ার? জি স্যার, থ্যাংক ইউ স্যার। নেপালিরা মানে মেজরিটি তোমার গ্রুপে, তুমি তাহলে এক্সপ্লেইন করো। আমি যেহেতু সব বাংলায় বলেছি, আমি জানি না ওরা বুঝেছে কিনা। স্যার আমি বলে দিব স্যার বিষয়টা, স্যার সমস্যা নাই। থ্যাংক ইউ স্যার। So, শোয়েব, তুমি কি বেশি বিরক্ত? আমার কি আরেকটু 10টা স্লাইড পড়তে পারি? এটা খুবই সহজ, এখানে কোনো মেটাবলিজম নাই, কোনো পাথওয়ে নাই, সহজ সহজ জিনিস। তো এটা আমরা যেহেতু ল্যাব এক্সাম নিতে যাচ্ছি তাড়াতাড়ি, আমরা কালকে ল্যাবের একটা ক্লাস করব, বেসিস হবে আজকের ক্লাসটা। আজকে যেমন ফার্মেন্টেশন একটু বুঝাইলাম, একটু ডাইজেস্টিবিলিটি বুঝাই দিই, তাহলে কালকে ল্যাবের পার্ট তোমাদের কভার করে তোমাদেরকে হয়তো দিনক্ষণ বেঁধে দেবো যে এইটা পড়ো, অমুক দিন পরীক্ষা নেব। ল্যাবে কি এখান থেকেও পরীক্ষা আসবে? কোশ্চেন পড়ে আগে প্রসিড করি। সেইটা একটু পড়ি। সামিয়া, অদিতি, রিয়া ঘুমাই গেছে তাই না? না স্যার, আছি। লুবনা আছে তোমাদের সাথে? লুবনা জয়েন করে নি আজকে? ইশারিয়া, আফরোজ, মিথি আছে? জি স্যার আছি। আচ্ছা, ভেরি গুড, ভেরি জি গুড। স্যার। তোমার সাথে তো সামিয়া আছে, ফাইন। আর কে আগে আগে কে ঘুমায়? আমি জাস্ট এনশিওর করতে যাচ্ছি যে তোমরা আছো আমার সাথে, নট অনলি মানে কানেক্টেড বাট জেগে আছো। জি স্যার, আমরা জেগে আছি ইনশাআল্লাহ। গুড। ইয়ে নাই, লুবনা তোর নাম তাই না? লুবনা না? সে নাই? আমি বুঝি নাই, শোয়েব কি বলছে? ও কানেক্টেড কিন্তু ও রেসপন্স করছে না, তাই তো? তার মানে ঘুমাই গেছে। স্যার মনে হয় ওর নেট প্রবলেম করতেছে। আচ্ছা, যাক,
যদি সে না শুনে থাকে তোমরা তোমরা বলে দিও। তাহলে ডাইজেস্টিবিলিটি আমরা একটু পড়ি। হোয়াট ইজ ডাইজেস্টিবিলিটি? খুব সহজ সাবজেক্ট ম্যাটার। Digestible part of food or nutrient is the portion which is absorbed by the body, by the animal, which is not excreted in the feces. So, মানে আমি digestibility definition দিচ্ছি। Digestibility may be defined as the digestible part of food or nutrient that is absorbed by the body and not excreted in the feces. অর্থাৎ আমরা যে ফুড খাচ্ছি, সাপোজ 100 গ্রাম ডাল খেলাম, 100 গ্রাম থেকে কতটুকু বডিতে কাজে লাগবে, বডিতে রয়ে যাবে, not be wasted through the feces. এই যে পার্টটা যেটা বডিতে রয়ে যায়, is the portion which is absorbed by the animals and which is not excreted in the feces. So digestible compound আসলে কি কি? আমরা প্রোটিনে ডাইজেশন করে অ্যামিনো অ্যাসিডস পাই, কার্বোহাইড্রেট যেমন স্টার্চ ডাইজেশন করে গ্লুকোজ পাই, এবং ফ্যাট ডাইজেশন করে ফ্যাটি অ্যাসিড এন্ড মনোগ্লিসারাইডস পাই, রাইট? সো যে পোর্শন আমরা প্রোটিন খেলাম একটা সার্টেন অ্যামাউন্টে, সেইখান থেকে ডাইজেশন করে অ্যামিনো অ্যাসিডস হলো, যে পোর্শনটা অ্যাবজর্ব হলো এবং বডিতে কাজে লাগলো, সেইটাই ডাইজেস্টিবিলিটি। হাউ মাচ, at what rate the food or nutrient can be digested and be utilized. Okay, so digestibility দুই ধরনের হয়, একটা হচ্ছে apparent আর একটা হচ্ছে true digestibility, right? The feces contain not only unabsorbed part of food but also some so-called endogenous compound, erosion of epithelial cell, for example, or enzymes, যেটা বডির ভিতরে তৈরি হয় মেটাবলিক রিঅ্যাকশনস এর মাধ্যমে, রাইট? সেটাও আসতে পারে উইথ দ্য আনডাইজেস্টেড ফুড ম্যাটেরিয়ালস। ফিসিস এর মাধ্যমে যেটা আসে, নর্মালি আনডাইজেস্টেড ফুড ম্যাটেরিয়ালস আসার কথা। সো ফিসিস নট অনলি কন্টেইন আনডাইজেস্টেড ফুড ম্যাটেরিয়ালস বাট অলসো সাম অফ দ্য এন্ডোজেনাস কম্পাউন্ড। এন্ডোজেনাস বলতে যেটা ভিতরে বিভিন্ন রিঅ্যাকশনস এর মাধ্যমে তৈরি হচ্ছে, অথবা কোনো সেল ডেড হয়ে গেল সেই সেল কম্পোনেন্ট, অথবা কোনো এনজাইম, অনেক ধরনের এনজাইম তৈরি হয়, রাইট, সিক্রেটেড হয় ভিতরে, সবগুলো কাজে লাগলো না। সো ভিতর থেকে যেসব কম্পাউন্ড প্রডিউসড হয়, এই কম্পাউন্ড গুলোকে এন্ডোজেনাস কম্পাউন্ড বলে। এগুলাও ফিজিক্সের মাধ্যমে আসতে পারে। হ্যাঁ, সো যখন এটা আমরা কনসিডার করব না অ্যাপারেন্ট ডাইজেস্ট, তখনই আসলে অ্যাপারেন্ট ডাইজেস্টিবিলিটি বলবো এটাকে। সো আমরা ফিড খাওয়াইলাম, ফিজিক্স আউটগো হলো, এই দুইটার ডিফারেন্সে একটা পার্সেন্টেজ যখন করব, তখন এটা অ্যাপারেন্ট ডাইজেস্টিবিলিটি, আমরা ভিতরের থেকে কোনো কিছু আসছে কিনা সেটা কনসিডার করলাম না, রাইট? আর ট্রু ডাইজেস্টিবিলিটি হবে দ্য কারেকশন উইথ দ্য এন্ডোজেনাস কম্পাউন্ড। সো তখন আমরা আরো ডিপে যাই, আরো ভেরি সফিস্টিকেটেড অ্যানালাইসিস করি, যে আমরা 100 গ্রাম প্রোটিন খাওয়াইছি, ফিজিক্সে পেলাম 20 গ্রাম, অ্যাকচুয়ালি এই 20 গ্রাম আমাদের ফুড সোর্স থেকে আসছে নাকি ভিতর থেকে কোনো প্রোটিন আসছে, যেটা বডি ক্রিয়েটেড প্রোটিন, রাইট? যখন এই কারেকশনটা অ্যাড করব, তখন এটা ট্রু ডাইজেস্টিবিলিটি হবে। আর আগে তো বললাম যে অ্যাপারেন্ট ডাইজেস্টিবিলিটি উইদাউট কারেকশন অফ দ্য এন্ডোজেনাস ম্যাটেরিয়ালস, রাইট? সো ওয়াই ডাইজেস্টিবিলিটি ইজ ইম্পর্টেন্ট? ডাইজেস্টিবিলিটি কেন ইম্পর্টেন্ট? হাইলি ডাইজেস্টেবল ফুড প্রোভাইড হায়ার প্রপোর্শন of absorbed nutrient than less digestible food, right? এটা তো বুঝো যে ফুডটা বেশি ডাইজেস্টেবল, বেশি পরিমাণে নিউট্রিয়েন্ট রিলিজ করতে পারবে, আর সেখান থেকে বেশি নিউট্রিয়েন্ট রিলিজ হবে, অ্যাবজর্ব হবে এবং বডিতে ইউটিলাইজ হবে, তাই না? সো এই জন্য বলা হয় হাইলি ডাইজেস্টেবল ফুড প্রোভাইড হায়ার প্রপোর্শন অফ অ্যাবজর্বড নিউট্রিয়েন্ট দেন লেস ডাইজেস্টেবল ফুড। ডাইজেস্টিবিলিটি প্রোভাইড ওয়ান মেজার অফ ফুডস নিউট্রিশনাল ভ্যালু and quality. আমরা ফিড ইভ্যালুয়েশন পড়েছিলাম, যেমনটা কেমিক্যাল অ্যানালাইসিস পড়েছি ফান্ডামেন্টাল নিউট্রিশনে, ওখানে ডাইজেস্টিবিলিটি
ট্রায়ালও ছিল, সেইটা এখন করব, রাইট? So digestibility is one of the indicator of the food quality and their nutritional values. The value are used for calculation of average the book value are used for calculation, যেটা আমরা নরমালি ক্যালকুলেশনের জন্য বিভিন্ন টেবিল থেকে কিছু ভ্যালু নেই, এগুলা হচ্ছে average of several experiment, right? The feed ingredient in your region may vary from that the reference value what you have given in the tabular form, right? So feed composition varies due to soil type, fertilizer application, geographical region, stage of maturity, and so many other factors as well. Composition differ করতে পারে. The feed composition may vary from one batch to another, having the same production condition, right? এক ব্যাচ থেকে আরেক ব্যাচে composition vary করতে পারে. Therefore, digestibility determination is important so that we can actually assess how much the feed is digested, and we can also assess consuming this feed or feeding this feed, how much we can get as a product. So it is also a process of feed evaluation, right? So the summary যদি আমি করি যে ইম্পর্টেন্স কি, ডাইজেস্টিবিলিটি একটা ভ্যালু যেটার মাধ্যমে তুমি ফুডে নিউট্রিশনাল কোয়ালিটি এবং নিউট্রিশনাল ভ্যালু, যে কতটুকু এনার্জি পাচ্ছে, কতটুকু প্রোটিন পাচ্ছে, এইটা জানতে পারবা, রাইট? সো এটা জানা খুবই জরুরি এই জন্য যে আমরা যেসব ভ্যালু বিভিন্ন টেবিল থেকে বিভিন্ন রেফারেন্স থেকে নিচ্ছি, সেভারাল এক্সপেরিমেন্টের অ্যাভারেজ রেজাল্ট, যেটা মে নট বি অ্যাপ্লিকেবল ইন ইউর কেস, রাইট? সো তোমার ক্ষেত্রে তোমার রিজনের ফিড ইউজ করতেছো তোমার ফার্মে, সো ওই বুক ভ্যালু তোমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট না। তুমি যেটা করবা, এই ফিড ইউজ করে তুমি নিজেই দেখো যে এটা কতটুকু ইউটিলাইজ হয়, রাইট? তাহলেই একদিকে ফুডের অ্যাসেসমেন্ট হবে, অন্যদিকে তোমার প্রোডাকশন অ্যানিমালসের প্রোডাকশন, অ্যানিমালসের হেলথ, এটা এনশিওর করা সম্ভব হবে, রাইট? So this is the importance. That's why digestibility is important to determine. How often digestibility should be done? At a question. So yearly, monthly, weekly. In the perfect world, actually, before feeding of each feed, digestibility should be determined. But during every batch is also advised. অর্থাৎ তোমার ফার্মে তুমি এক ধরনের রেশন অফার করতেছো, রাইট? সো এই যে রেশন তৈরি করেছো, রেশনের যেসব ইনগ্রেডিয়েন্ট তুমি ইউজ করলে করেছো, এই ইনগ্রেডিয়েন্ট এগুলা কতটুকু ডাইজেস্টেবল, এটা রেশন ফর্মুলেশনের আগেই একবার তোমার অ্যানিমাল দিয়ে ট্রায়াল করে নেওয়া উচিত, রাইট? সো এটাই হচ্ছে তোমার রিকমেন্ডেড। এবং যদি সম্ভব হয় এভরি ব্যাচে, সেটা অবশ্য খুব এক্সপেন্সিভ হয়ে যায়। সো অ্যাটলিস্ট বিফোর ফিডিং ইজ ফিড, যেমন একটা রেশন যদি তৈরি করো, এটা 6 মাসের জন্য, এই রেশনটার ইনগ্রেডিয়েন্ট গুলোকে আগে টেস্ট করে নিতে হবে। সো হাফ ইয়ারলি হলো কোনো সমস্যা নেই, কিন্তু অ্যাডভাইস করা হয় যে এভরি ব্যাচে এটা পারফর্ম করার জন্য। সো কি কি মেথডস আছে ডাইজেস্টিবিলিটি? একটা আছে ইন ভিভো, সেমি ইন ভিভো, ইন সেকো আমরা বলি, আর ইন ভিট্রো, রাইট? সো ইন ভিভো আবার দুই রকম, একটা হচ্ছে ডিরেক্ট আর একটা ইনডিরেক্ট, ওকে? সো ইনডিরেক্ট এটা বাই ডিফারেন্সে হয়, বাই ইন্ডিকেটর মেথডে হয়, আর ডিরেক্ট তো একেবারে ডিরেক্ট, যেটা বাই ইউজিং অ্যানিমালস, রাইট? So measurement of digestibility by conventional method. Conventional মেথডটা হচ্ছে তোমার এই যে এটা ইন ভিভো ডিরেক্ট যে মেথডটা, এটা হচ্ছে কনভেনশনাল মেথড। আর এগুলা অ্যাডভান্স ইন ভিভো মেথড, যেমন ইন্ডিকেটর আমরা ইউজ করি।
আমাদের এত সময় নাই অ্যানিমাল ইউজ করে 3 মাস ধরে একটা ফিড খাওয়াবো, 3 মাস ধরে ডাটা কালেকশন করব, এত সময় নেই আমাদের। দেয়ারফর আমরা কিছু মার্কার ইউজ করি, আজকে খাওয়াইলাম, কালকে এটা ফিজিক্সের সাথে আসবে, আমরা এটা কালকে কালেক্ট করব, করে কতটুকু মার্কার খাওয়াইছিলাম, কতটুকু আমাদের আমরা পেয়েছি, সার্টেন ইকুয়েশন ফলো করে আমরা একদিনে ডাইজেস্টিবিলিটি ডিটারমিন করতে পারি অ্যাকচুয়ালি, রাইট? হোয়ারএজ যেটা কনভেনশনাল মেথড সেটা মোটামুটি ভাবে 3 মাস সময় লাগে এবং অনেক ল্যাবোরিয়াস, অনেক অ্যানিমাল দরকার। হ্যাঁ, সো আমরা সেটাই দেখবো অ্যাকচুয়ালি যে কেমনে কনভেনশনাল মেথডে করে। প্রথমে আমাদের যেহেতু এটা বাই ইউজিং ডিরেক্ট লাইভ অ্যানিমালস, সো প্রথমে অ্যানিমাল সিলেকশন করতে হবে। হ্যাঁ, অ্যানিমাল সিলেকশন কিছু ক্রাইটেরিয়া থাকবে যে অ্যানিমাল শুড বি ফ্রম সেম এজ, সেম ব্রিড, সেম সেক্স অ্যান্ড অলমোস্ট সেম বডি ওয়েট অ্যান্ড বডি কন্ডিশন স্কোর। অ্যানিমাল গুলা অলমোস্ট সিমিলার হতে হবে। মিনিমাম 4 adult animal would be needed, healthy and free from parasite. Male animals are preferred as it is easier to collect feces and urine separately, right? আমরা যখন ব্যালেন্স এক্সপেরিমেন্ট করব তখন আমাদের এই ফিসিস এন্ড ইউরিন আলাদা করে করতে হয়, মানে কালেক্ট করতে হয়, যেটা মেল অ্যানিমালের ক্ষেত্রে ইজিয়ার কম্পেয়ার টু ফিমেল অ্যানিমাল। নাম্বার 2 এখানে পয়েন্ট করে বলতেছি, প্রথমেই নাম্বার 1-এ তোমার অ্যানিমাল সিলেক্ট করতে হবে, অ্যানিমাল সিলেকশনের কিছু ক্রাইটেরিয়া দিয়ে দিলাম। এরপরে প্রিলিমিনারি পিরিয়ড, একটা ফিড, সাপোজ তুমি চাও খাওয়ায় এটা ডাইজেস্টিবিলিটি দেখতে চাও, রাইট? সো তোমার একটা পিরিয়ড লাগবে, অ্যানিমাল সিলেকশন যখন হয়ে যাবে তখন এই ফিডগুলো অফার করবে তুমি সেটার জন্য, যাতে অ্যানিমালটা এই ফিডের সাথে অ্যাডজাস্ট হতে পারে। এই ফিডটাই হচ্ছে, এই পিরিয়ডটাই হচ্ছে প্রাইমারি পিরিয়ড। হ্যাঁ, টেস্ট ফিড শুড বি ফেড কনস্ট্যান্ট অ্যামাউন্ট ফর অ্যান এক্সটেন্ডেড পিরিয়ড। The purpose is to remove the feed particle from the previous feeding, right? So আগের ব্যাচের যে খাবার আছে সেটা যাতে কমপ্লিটলি রিমুভ হয়ে যায় ডাইজেস্টিভ ট্র্যাক্ট থেকে, এবং তোমার যে টার্গেটেড ফিড, যেটা ফিড মানে ডাইজেস্টিবিলিটি তুমি ডিটারমিন করতেছো, সেইটাতে যেন অ্যানিমালসটা অ্যাডাপ্ট হয়ে যায়। ইন মনোগ্যাস্ট্রিক ইটস নর্মালি 24 hours and in ruminant it's normally 200 hours or 6 to 8 days, that means 1 week. আজকে রেকর্ড রাত 12টা বাজে, মেবি স্যার অটোমেটিক ডিসকানেক্টেড। 12টা 1 বাজে। সাইকেল ওরে রে
এই মিউট না স্যার শেষ তো নেক্সট স্লাইড আমি পড়াইতেছি শেষ শেষ সাউন্ড নাই তো। এনি কোশ্চেন না থাকলে সবাই ঘুমিয়ে পড়ো 12টা বাজে নামাজ কালাম না সবাই এটা কি বুঝলাম না এই সর ওয়াজ হইতাছে গান হইতাছে এক সাইডে ওয়াজ হইতাছে আরেক সাইডে স্যার ক্লাস নিতেছে আরেক সাইডে আর আমি ঘুমাইতেছি সাইড চেঞ্জ তুমি সাইকেল চালানো শিখবে তাই আমি আজ সাইকেলে ঘুরে বেড়াই চলো নাই তোমার ছোঁয়া মেলে না আল্লাহ ওই co-host goodbye ও শুভ দেখি স্যার কি বলে। শুভ ভালো লাগতেছে না আইতাছে আইতাছে দাঁড়াও ভালো লাগছে আবার কথা কি শোনা যায় না? তোমরা ঘুমায় যাও না, তাবারকের ব্যবস্থা আছে। জয় বাংলা ভালো লাগতেছে রাকিব সিরিয়াল ধরো, তাবারক দেওয়া হবে। আমি আইতাছি কোন মসজিদে তোরে কইলে কি তুই মসজিদ খুঁজিস? যারা গুড নাইট জয় বাংলা জয় বাংলা তুই কিছু খাইছিস নাকি দোস্ত? আর শালা ঘুমের শেষ সার এই তোর হইতেছিল ক্লাসই কইরা তোর ঘুমান যায় না মাঝে মধ্যে আনমিউট হয়ে যায় ক্লাসের মধ্যে ঘুম ভালো হয় তখন সমস্যা কিরাই গেছে আরেকবার তুমি সাইকেল চালানো শিখবে তাই আমি আজ সাইকেলে ঘুরে বেড়াই চলো না তোমার ছোঁয়া সাইকেল মেলে চালানোর না একটা কাহিনী কব না, এরপরে আর কোনদিন সাইকেল চালানোর গান তুমি গাবি না। এত সহজেই ভুলতে পারো